গুড মর্নিং। দিনাজপুরের আরেকটি সকালে স্বাগতম। আজ 8ই ফেব্রুয়ারি, আছি দিনাজপুর। আজকে সারাদিন এই শহরের আশপাশে ঘুরব এবং উত্তরবঙ্গের এই প্রত্যন্ত শহরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। আর আমার সাথে আছে জহির, সে গাড়ির ভিতরে আছে। তার অবশ্য আজকে অফিস আছে, অফিস ডিউটি করবে, সে অফিসের জন্য রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়ছি আমরা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, রাজবাড়ি যাচ্ছি। রাজকীয় বিষয়ের কথা শুনলেই আমার আগ্রহ অনেক বেড়ে যায়। কেমন ছিল সেই দিনের রাজারা? প্রশ্ন জাগে মনে। প্রশ্নের উত্তর খুঁজতেই ছুটে চলা। শহরের ট্রেনের সিগন্যাল পড়েছে, একটু জাম না, এটা সিগন্যাল বাজায়। এটা গতকালকে আমি যে ট্রেনে এসেছিলাম পঞ্চগড় এক্সপ্রেস, সেই ট্রেনটাই আজকে আবার এসেছে। মানে এই ট্রেনটা বারবারই এখানে আসে মনে হলো। সকালবেলা তো এই জন্য একটু করার দেওয়া। হ্যাঁ, দিনাজপুরের চা। দিনাজপুরে আসলে চা হয় না, চা হয় পঞ্চগড়ে। তারপরও দিনাজপুরের চা সকালবেলা এক কাপ চা না হলে কি চলে? দিনাজপুরের সকালে প্রথম গন্তব্য দিনাজপুরের রাজবাড়ি। দিনাজপুর শহরের যে কাউকে জিজ্ঞেস করলেই পথ দেখিয়ে দিবে জমিদার বাড়ির। রাজবাড়িতে পৌঁছেই সবচেয়ে খারাপ লাগে অবহেলা দেখে। অবহেলিত রাজার বাড়ি ধ্বংসস্তূপের মতো পড়ে আছে, যেন দেখার কেউ নেই। পর্যটকরা কেবল মাঝে মধ্যে আসবে, ধ্বংসস্তূপ দেখে যাবে। ইতিহাসের সাক্ষী যে কেবল ধ্বংসস্তূপ, সেটাই এখানে দেখা যাচ্ছে। প্রচলিত আছে জৈনেক দিনাজ অথবা দিনারাজ নামের ব্যক্তি দিনাজপুরের রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই দিনাজপুরের নামকরণ হয়। রাজবাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছি, এখানে সিঁড়ি আছে। যখন মুর্শিদ কুলিখা কর্তৃক সুবা বাংলার জমিদারি প্রথা চালু হয়, তখন দিনাজপুরের জমিদারি সনদপ্রাপ্ত হন জৈনেক দিনাজ। ব্রিটিশ শাসনামলে ঘোড়াঘাট উপজেলা সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে। রাজার সম্মানে এ জেলার নাম দেন দিনাজপুর। রাজার বাড়ির দোতলায় আছি আমরা। আসলে শৌর্য, বীর্য, ঐশ্বর্য, ক্ষমতা, প্রতিপত্তি এগুলো যে ধ্বংস হয়ে যায়, এগুলো যে কিছুদিনের জন্য, এটা কিন্তু রাজার বাড়িতে আসলেই দেখা যায়। শুধু এই রাজা নয়, বাংলাদেশ শাসন করেছেন এখন পর্যন্ত, কিছুদিন আগেও দেশ শাসন করেছেন, সেই সকল রাজাদের বাড়িও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এগুলো আমরা চোখের সামনে দেখেছি। কোনো কোনো রাজার বাড়ি মানুষ ধ্বংস করেছে, কোনো কোনো রাজা পালিয়ে গেছে। মানে উপমহাদেশের এই অঞ্চলটাতে যারাই শাসন করতে এসেছে, সেই রাজারাই সবসময় মানে মানে শোষক হয়ে, শাসন থেকে শোষক হয়ে গেছে। সেটা সেই 1947 সাল বলি আর 2025 সালে এসেও বলি, সব রাজারাই কিন্তু একই রকম ভূমিকা পালন করেছে। সেই ক্ষমতার অপব্যবহার আপনারা করবেন না। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, প্রজার চিন্তা করবেন। প্রজারা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাদেরকে অনেক আপন মনে করে। মানে প্রজারা একটা জিনিস ভাবে যে ওনারা হয়তো আমাদের জন্য এগিয়ে আসবে, আমাদের প্রয়োজনে ওনারা হয়তো থাকবে, ওনারা আমাদের প্রয়োজনটা বোঝার চেষ্টা করবে। কিন্তু কোনো রাজাই প্রজাদের প্রয়োজন বোঝার চেষ্টা করেনি। এটা ছিল তৎকালীন হাম্মামখানা বা ওয়াশরুম বা বাথরুম যেটা বলা হয়। তখনকার সময়েও ওরা কোমোড ব্যবহার করত। এটা হচ্ছে বড় কোমোড, এটা হচ্ছে প্রস্রাব করার ছোট কোমোড। বাড়ির পেছনে বিশাল পুকুর। এটাকে গোপন পুকুরও বলা যেতে পারে। এখানে কেবল রানী, দাসদাসীরা স্নানের সুযোগ পেত। পুকুরের চারপাশের দেয়াল দেখেই বোঝা যাচ্ছে এই পুকুরের গোপনীয়তা কিভাবে রক্ষা করা হতো। এটাই রাজার গোপন পুকুর। এই পুকুরের চারপাশে জেলখানার মতো ওয়াল রয়েছে, ওয়াল বিশাল উঁচু ওয়াল। এই বিশাল ছোট্ট পুকুর, কিন্তু ওয়ালটা অনেক বিশাল। তার কারণ হচ্ছে রাজার যে রানী ছিল অনেকগুলো, বা রক্ষিতা ছিল, রানী এবং রক্ষিতারা যাতে এখানে গোপনে গোসল করতে পারে এবং এটা যেন তার প্রজারা কোনোভাবেই টের না পায়, প্রজারা যেন কোনোভাবেই বুঝতে না পারে রাজা আসলে কি করে। রাজাদের যে যৌন লিপ্সতা বা যৌনতার যে প্রতি যে আগ্রহ এবং নারীদেরকে ভোগ করার যে বিষয়টা ছিল, এটা কিন্তু প্রবলভাবেই এসব এলাকাতে ছিল। এটা হচ্ছে রাজবাড়ির একটা বাউন্ডারি।
এই বাউন্ডারিতে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ওয়ালটা হচ্ছে বর্তমান যুগের ওয়াল। এই যুগে আমরা যে ওয়াল তৈরি করি 10 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে, এটাই হচ্ছে পার্থক্য রাজকীয় যুগ আর বর্তমান যুগ। এটা হচ্ছে ইটের বর্তমান ওয়াল 10 ইঞ্চি গাঁথনি, আর হচ্ছে রাজার যুগের ওয়াল। আমরা যেটা 10 ইঞ্চি করেছি এটা তারা 40 ইঞ্চি করেছে। এই ওয়ালটা যদি খুব কাছে থেকে দেখায় দেখবেন এখানে ইটগুলো পাতলা পাতলা ইট, এবং এটা গাঁথনিগুলো মাটি দিয়ে, বেলে মাটি বা কোনো মাটি দিয়ে করা। সেই মাটিটা শত শত বছর যাবৎ টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ভাবাই যায় না, যে কল্পনাও করা যায় না যে বর্তমান যুগে যে এরকম ওয়াল এখনও মানুষ করতে পারে। তবে তারা ওই সময় করেছে এবং এটা ইতিহাস হয়ে আছে তাদের এইসব ওয়াল, এইসব স্থাপনা। চলে আসলাম শোকসাগর। এই জায়গাটা মূলত প্রাকৃতিক পরিবেশে বেশ কিছুক্ষণ বিকেলটা কাটাইলে মনে হয় ভালো লাগতো। বেশ কিছুক্ষণ নিরিবিলি বসে প্রেম করা, বিশেষ করে প্রেমই তো করে মানুষ এখানে, আর বন্ধু বান্ধব একটু আড্ডাও দিতে পারে, সেটার জন্য এটা বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। এখানে যেহেতু তখন পশ্চিমবঙ্গ, ভারতের উত্তরবঙ্গ, অন্যান্য জেলাগুলো এটার সাথে কানেক্টেড ছিল এবং এগুলো একই দেশ ছিল, ভারতবর্ষের যে বিষয়টা ছিল সেটা। তবে সেই হিসাব করলে এই অঞ্চলের মানুষের চলার জন্য কিছু কিছু কাজ রাজারা করতেন, এটা বোঝা যায়। বেশ কিছু বেঞ্চ এখানে তৈরি হয়েছে, এখানে একটা ঘাটও দেখি তৈরি করা হয়েছে। বর্তমান সময়ের যে স্থাপনা নির্মাণ শৈলী, সেখানে টাইলসের প্রাধান্য থাকে এই নির্মাণে, সেটাই দেখা যাচ্ছে এখানে টাইলস করা হয়েছে। দুপুরের খাবার সেরে বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্য বাংলাদেশের সর্ববৃহৎ পুকুর রামসাগর দেখব বলে। দিনাজপুরে একটা মজার বিষয় হচ্ছে খাবারগুলো সবসময় ওই বাবের হোটেলের খাওয়া হয়। বাবের হোটেল এখানে খুব বিখ্যাত। এখানে এখানকার যে মহিলারা রয়েছেন ওনার বেশ রান্না, ওনাদের ভালো হয়, রান্নার হাত ভালো যাকে বলা হয় আর কি। সেজন্য হয়তো বাবের হোটেলগুলো এত জনপ্রিয়তা পেয়েছে। আজকে দুপুরবেলা বাবের হোটেলে খেয়েছি, সেটার পরিবেশ যেমনই থাকুক কিন্তু খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, পারফেক্ট ছিল সেটা। জেলা সদর থেকে একটু দূরে হলেও সাথে গাড়ি থাকায় সমস্যা হচ্ছে না। তাজপুর গ্রামে অবস্থিত দিঘির প্রবেশ পথেই খুব চমৎকারভাবে গোছানো। পর্যটকরা এখানে টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারেন। মানবসৃষ্ট এই দিঘির আয়তন 4,37,992 বর্গমিটার। পুকুরের চারপাশে সড়ক রয়েছে 8 কিলোমিটারের বেশি। চারদিকে ঘুরে দেখব এই পুকুরে। আমি গাড়ি নিয়ে চারদিকে ঘুরছি এবং এটা একটা হেরিটেজ বলা যায় এখানে। এবং এই পুকুরের চারপাশেই এরকম ছোট ছোট দোকানপাট রয়েছে, মানে চটপটির দোকান, হালকা স্ন্যাক্সের দোকান। দিনাজপুর আসলে রামসাগরে সবাই এমনিতেই আসে, এখানে আসেই মানুষ, মিস নাই। এখন এখানে একটা বিকাল কাটানোর জন্য চমৎকার একটা জায়গা, এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পিকনিক এ ধরনের অনেক আয়োজনও কিন্তু হয়ে থাকে এই রামসাগরে। রামসাগর দিঘি নিয়ে আছে প্রচলিত অনেক কথা। কথিত আছে 1750 সালে প্রচণ্ড খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। তখনকার রাজা প্রাণনাথ স্বপ্নে আদেশ পান পুকুর খননের। তিনি 15 দিনে 15 লাখ শ্রমিক নিয়ে খনন করেন এই পুকুর। দিনাজপুরে আরেকটা বিষয় খুব খেয়াল করলাম, এখানে যেহেতু অনেকগুলো পুকুর রয়েছে, এখানকার রাজারা সেগুলো তৈরি করেছে, কিন্তু স্থানীয় লোকজন পানি সংকট দূর করার জন্য যে কিছু করেছে সেটা ওই সময় হয়তো মানুষ বুঝেছিল, রাজা বুঝেছিল, কিন্তু মানুষ তখন হয়তো বুঝে নাই। আর তখনকার সরকার বা রাজার জ্ঞান আর মানুষের জ্ঞানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। সেই ব্যবধান এলাকায় এলাকায় ঘুরলেই বোঝা যায়। পাকাটি দেন। গ্রামীণ বড়য়ের দোকান, একদম মানে টক বড়, যেটা এটা সাধারণত পায় না আমাদের। দারুণ হ্যাপি টেস্ট। কেন যে মরিচের সাথে লবণের যে মিশ্রণ সেটা দিয়ে খাচ্ছি, হ্যাপি টেস্ট লাগছে, হ্যাপি টেস্ট। পুকুরের পাড়েই রয়েছে এক মন্দির, চলুন ঘুরে আসি। সরস্বতী দুর্গা মন্দির 1754 খ্রিস্টাব্দে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতেই পারেন কত আগের। প্রায় 300 বছরের পুরনো রামসাগর সরস্বতী দুর্গা মন্দির দেখতে যাচ্ছি। এখানে মন্দির যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে 300 বছরের আগে, কাজেই এই পুকুরের বয়সও ঠিক একই সময় হবে। ভবনটা নতুন করে তৈরি করা হয়েছে, আর
মন্দিরের অবস্থান, মন্দিরের সব কিছু এখানে আগে থেকেই ছিল। আমের কিছু বাগান রয়েছে এখানে, কিন্তু আম বাগান, পুকুর পাড়ে কিন্তু আম বাগান, বিশাল ক্ষেত। প্রকৃতির সেই রূপ আর নেই। প্রকৃতি বদলেছে, প্রকৃতি ধ্বংস হয়েছে, প্রকৃতি মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রকৃতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এটা কেন বললাম? এটা বলার একমাত্র কারণ হচ্ছে এখানে কিন্তু এক সময় শীতের অতিথি পাখি আসতো এবং এখানকার ঠান্ডা বেশি থাকতো, এখানকার পরিবেশটা অন্যরকম ছিল। এখন কিন্তু সেটা নেই, কারণ এই প্রকৃতির উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, পাখিদের উপর অত্যাচার হয়েছে, তারা কি অত্যাচার সহ্য হয়ে আসবে? তারা কি অত্যাচারিত হয়ে সব কিছু সহ্য করে আবার আসবে? হতেই পারে না। এবারে আপনাদের নিয়ে যাব পৃথিবীর বিখ্যাত আরেক হিন্দু মন্দির কান্তজির মন্দিরে। শহর থেকে এটিও বেশ দূরে। বিকেল হয়ে এসেছে, সন্ধ্যার আগেই পৌঁছতে হবে কান্তজির মন্দির। সূর্য ডুবে গেলে ভিডিওগ্রাফি করতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না, তাই দ্রুত ছুটে চলা। সবকিছুই শুধু আপনাদের জন্য। একদিনে দিনাজপুর ভ্রমণের জন্য এটি হতে পারে সেরা দিক নির্দেশনা। দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে কাহারুর উপজেলার টেপা নদীর তীরবর্তী কান্তনগর গ্রামেই কান্তজির মন্দির অবস্থিত। মন্দিরে প্রবেশ করতেই আপনি চমকে উঠবেন, এত সুনিপুণ কারুকাজ কিভাবে সম্ভব হয়েছিল ৩০০ বছর আগে। এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন। অনেক দিন যাবৎ আসবো বলে আসতে পারছি না। সেই 2004 সালের দিকে আমার একটা বইয়ে পড়েছিলাম এবং একটা ছবি দেখেছিলাম অনেকগুলো, জাতিসংঘের একটা বইয়ে। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে এই কান্তজির মন্দির এক সময় পরিদর্শনে আসবো, এটা দেখতে আসবো। সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। মানে এটার যে কারুকাজ, দেবদেবীর মূর্তি ছোট ছোট করে একদম ইঞ্চি ইঞ্চি, মানে 5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম ছোটো ছোটো মূর্তি পুরো ওয়ালেই গেঁথে দেওয়া হয়েছে। এবং হিন্দুদের যত দেবতা আছে আমার মনে হয় সকল দেবতারই এখানে মূর্তি রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো দেবতাই মিস হয়নি। বিরাট ব্যাপার। বাংলাদেশে এরকম একটা মন্দির আছে এবং সেই মন্দিরটা ইতিহাসের সাক্ষী বহন করছে। এবং এই মন্দির থেকে আমরা বুঝতে পারছি যে এই কান্তজির মন্দির বা এই দিনাজপুর এলাকা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই এলাকাগুলো হিন্দু ধর্মাবলম্বীদের অধ্যুষিত একটা এলাকা ছিল এবং হিন্দু ধর্মের প্রসার এখানে বেশ ঘটেছে, এটাই বোঝা যায়। তৎকালীন সময় রাজারা ছিলেন, তারা বেশিরভাগই হিন্দু ছিলেন, তাদের মাধ্যমে এখানে প্রসার ঘটেছে। পৌরাণিক হাজারো কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এসব টেরাকোটায়। মহারাজা প্রাণরাত রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উদ্দেশ্য করে নির্মাণ করেন। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা ও ভক্তি দুটি ফুটে উঠেছে এই মন্দিরের টেরাকোটায়। বাংলাদেশ, ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীরা তীর্থযাত্রা করেন এই মন্দিরের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যাপূজী ভক্তরা আশীর্বাদ নিচ্ছেন মন্দির থেকে। তাদের সৃষ্টিকর্তার প্রতি ভক্তি আর ভালোবাসার মিশেল রয়েছে এই মন্দিরে। আজকের ভিডিও এখানেই শেষ করব। একদিনে দিনাজপুর ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দিনাজপুর ভ্রমণ সহ অন্যান্য অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।